ফালাকাটা নার্সিংহোমের ডাক্তার ও নার্সিংহোমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা অকাল মৃত্যুর পথে ৩৩ বছরের গৃহবধূ। অভিযোগ, পরিবার ও রোগীকে না জানিয়েই রোগীর পরিবারকে ধোঁয়াশায় রেখে ভুল অপারেশন। মানুষ অর্থের পিশাচ হয়, এই কথা অনেকের মুখেই শোনা যায়, কিন্তু সাধারণ মানুষের ধারণা নেই জীবন দানকারী কেন্দ্র কিংবা জীবন রক্ষাকারী চিকিৎসকেরাই যদি অর্থের জন্য কোনো যুবতী মহিলাকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেন তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। শুনলে অবাক লাগলেও পরিবারের দাবি, বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। অসুস্থ মানুষ ডাক্তারদের ভগবানের সঙ্গে তুলনা করেন, কারণ চিকিৎসক ও চিকিৎসা কেন্দ্রের সেবায় অনেকে জীবন ফিরে পান। কিন্তু যখন অর্থের লোভে চিকিৎসা কর্মীরা মানবিকতা হারিয়ে কষায়ের মতো রোগীর দেহে কাটাছেঁড়া করেন, তখন সেই ডাক্তার এবং চিকিৎসা কেন্দ্রকে কি বলা যেতে পারে? ফালাকাটা নার্সিংহোমকে ঘিরে ঠিক এমনই অভিযোগ উঠেছে। এই নার্সিংহোমে আমিশা পারভিন নামে ৩৩ বছর বয়সী এক যুবতী মহিলা টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসেন। তিনি প্রথমে আলিপুরদুয়ার জেলার সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার CR দাসকে দেখান। পরে ডাক্তার CR দাসের অধীনে ফালাকাটা নার্সিংহোমে ভর্তি হন টিউমারে আক্রান্ত আমিশা পারভিন। শুনে নেব আমিশা পারভিনের নার্সিংহোমে থাকার অভিজ্ঞতা এবং চিকিৎসা সম্পর্কে তার পরিবার আমাদের সাংবাদিককে কি জানালেন। আপনার অভিযোগ? আমার জোড়াইতে টিউমার হয়েছিল, আমি ফালাকাটা নার্সিংহোমে দেখাইছি। ফালাকাটা নার্সিংহোম থেকে CR দাসকে দেখাইছি, উনি আমার জোড়াইও অপারেশন করছে। আচ্ছা, কি হয়েছে? জোড়াইতে টিউমার হয়েছিল, আচ্ছা, টিউমার অপারেশন করছে। করে অপারেশনের সময় আমার সব ডকুমেন্টসগুলো ওরা জমা নিছে, ওগুলো পরে আমাকে দেয়নি। CR দাসের সাথে CR দাসকে আপনি দেখাইছেন? হ্যাঁ, CR দাসকে দেখাইছি। আপনি প্রথমে কোথায় গেছিলেন? ফালাকাটা নার্সিংহোমে। আচ্ছা, ফালাকাটা নার্সিংহোম কার সাথে কথা বলছেন আপনি? মানে তখন তো CR দাস বসছিল, মানে ফালাকাটা নার্সিংহোমে গিয়ে আপনি কার সাথে যোগাযোগ করেন? ওর বাবুদের সাথে যোগাযোগ। বাবুদের সাথে? ওইখানে একজন লোকের সাথেই যোগাযোগ করেন? হ্যাঁ, তো ডাক্তারবাবু দেখছে, দেখে তখন তো ডাক্তারবাবু ছিল না। তখন তো ছিল না। এই ফালাকাটা নার্সিংহোম আপনাকে বলছিল কোন ডাক্তারকে দেখাতে? CR দাসকে CR দাসকে। তখন আপনার CR দাসকে আমরা দেখাইছি, দেখাই বলছে যে ওই ফালাকাটা নার্সিংহোমে আমি অপারেশন করি, ওইখানে গিয়ে অপারেশনটা করো। আচ্ছা আচ্ছা, CR দাসই বলছিল। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে আপনার তারপরে আপনার কি হলো? তারপরে অপারেশন করার পরে আমার ওইখান থেকে অপারেশন করতে বলছে। অপারেশন করার পরে আমার ওইখান থেকে 3 দিন পর ছুটি হয়ে বাড়ি আসি। রাতে বিকেলে বাড়ি এসেছি, রাতেই আমার এই যে জল পড়া শুরু হয়েছে। তারপরে রবিবারে আবার গিয়ে দেখাইলাম, বললো যে সেলাই ঢিলা হয়ে গেছে। তারপরে যখন বললো যে চেক আপ করতে লাগবে, চেক আপ করার কথা বলে বাড়ির লোককে না জানাই আবার অপারেশন করছি। তখন কম্পিউটার অপারেশন করছি। ওইরকম করে আবার বাড়ি এসেছি, এসে তো কমে না। 1 সপ্তাহ পরে আবার নিয়ে গেছে, আবার চেক আপ করার কথা বলে আবার কেটে অপারেশন করছি। বাড়ির লোক আবার কেটে অপারেশন জানে না? তো আপনি কি করে জানলেন অপারেশন হয়েছে? মানে আমাকে অজ্ঞান করায় তো অপারেশনটা করছে, কাটছে, আমার সেলাই দিছে, ওগুলো ব্যান্ডেজ করে দিছে, ওগুলোতেই না বুঝলাম যে আমাকে অপারেশন করছি। বলছে যে এই ব্যান্ডেজ 15 দিনের আগে খুলে যাবে না। আচ্ছা, সেলাই ভিতরে খুলে গেছিলো, ওই সেলাইটা করে দিলাম ওইরকম করে বলছে। মানে আপনার একটা অপারেশনের নাম করে 3টা অপারেশন করা হয়েছে, বাড়ির লোক জানে না। আচ্ছা, এই যে আপনার এরকম হওয়ার পিছনে কারণটা কি হয়েছে? ওই সে টিউমার কাটতে গিয়ে নাকি পেশাবের থলি ফুটো হয়ে গেছে। কয়টা ফুটো হয়েছে? প্রথমে তো বলছিল যে একটা ফুটো হয়ে গেছে, আলিপুরের পবিত্র রায় স্যার বলছে যে 5-6টা ফুটো হয়েছে। তারপরে আমরা তো ওইখান থেকে এসে পরে আমরা শিলিগুড়িতে ডাক্তার দেখিয়েছিলাম, পবিত্র রায় বলছে যে 6টা ফুটো হয়ে গেছে। আচ্ছা, আর আপনারা এখন কি চাচ্ছেন? আমি এখন আমাকে যাতে সুস্থ করে দেয়, ভালো করেছি, ভালো মতো না, আপনার অভিযোগটা কার দিকে, ডাক্তারের দিকে না নার্সিংহোম? দুইজনেরই। মানে ডাক্তার এখন দেখায় দেয় নার্সিংহোমকে, নার্সিংহোম দেখায় দেয় ডাক্তারকে। আর আপনাদের কাগজপত্র যেগুলো আছে, যে ডক্টর CR দাসের কাগজপত্রগুলো? অপারেশনের সময় আমার পুরো ফাইলটা জমা নিছে, পরে গিয়ে আমরা ফাইলটা নিয়ে আসি, শুধু 2টো কাগজে ডিসচার্জের কাগজ 2টো দিছে, আর অন্য কাগজগুলো দেয়নি। আপনি যে অভিযোগটা করতেছেন একটা প্রতিষ্ঠিত নার্সিংহোমের বিরুদ্ধে এবং প্রতিষ্ঠিত একটা সরকারি ডাক্তারের বিরুদ্ধে। সরকারি ডাক্তার তো উনি CR দাস। তো আপনি সঠিক কথা বলছেন তো? হ্যাঁ, সঠিক কথা। যে আপনার সব ডকুমেন্টস জমা নিয়ে নিয়েছে, আপনাকে ডকুমেন্টস দেয়নি? আমাকে ডকুমেন্টস দেয়নি কোনো। আচ্ছা, আপনার বাড়ির কাউকে তো দেয়নি? আবার না, আপনার
আপনার কাছে যে কি প্রমাণ আছে যে আপনি সিআর দাসই আপনার অপারেশন করেছে এবং ফালাকাটা নার্সিং হোমে কাগজ আপনি আছে তো আমার ডিসচার্জের কাগজে না সিএর দেশের সিল সই করে আছে। আর অন্য কোনো পেপারস নাই যে প্রেসক্রিপশন এগুলো হবে যাবে? প্রেসক্রিপশনটা তো নাই, ওইটা তো ওইখানে স্যারের কাছেই আছে। স্যারের কাছেই আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনার নাম? আমি সে পারবি। আচ্ছা, ধন্যবাদ। আমিশা পারভীন বাঁচতে চান, তাই তিনি দিনের পর দিন অপেক্ষা করে চেয়েছিলেন ডাক্তার বা নার্সিংহোমের পক্ষ থেকে তার আরোগ্যের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এই বিশ্বাসই ছিল তার মনে। আজ আমিশা পারভীনের সেই আশা আর নেই, কারণ ডাক্তার ও নার্সিংহোমের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে তার চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব তারাই নেবে, কিন্তু তিনি জানান তারা কোনো খোঁজই নেননি। নার্সিংহোমে গিয়ে কথা বললে বলা হয় চিকিৎসার জন্য টাকা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি। এবার দেখব আমিশা পারভীন যে অভিযোগপত্রটি জমা দিয়েছেন সেই অভিযোগপত্রটি। অভিযোগপত্রে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আমিশা পারভীন সঠিক চিকিৎসা চান, কিন্তু তার পরিবারের অভিযোগ ডাক্তার এবং নার্সিংহোমের কর্তৃপক্ষ কোনো যথাযথ চিকিৎসা দিচ্ছেন না। পরিবারের দাবি, উল্টে তাদের বলা হচ্ছে যদি কোনো তৃতীয় সংস্থা এই বিষয়ে জানতে পারে তাহলে কোনো সহযোগিতা করা হবে না। পরিবারের আরও অভিযোগ, ফালাকাটা নার্সিংহোমের পক্ষ থেকে আমিশা পারভীনের চিকিৎসার নথিপত্র দেওয়া হয়নি, তারা শুধুই পেয়েছেন একটি ডিসচার্জ সার্টিফিকেট, যেখানে চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার সিআর দাসের নাম রয়েছে, আর প্রেসক্রিপশন সহ বাকি সমস্ত তথ্য নার্সিংহোমে রেখে দিয়েছে বলে অভিযোগ। আমাদের সাংবাদিক চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে ডাক্তার সিআর দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তিনি ফোন ধরেননি। নিউজিল্যান্ড নেটওয়ার্কের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও আজ অবধি কোনো উত্তর মেলেনি, ফলে তার মন্তব্য তুলে ধরা সম্ভব হয়নি। তবে ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের সাংবাদিক একটি স্ট্রিং অপারেশন পরিচালনা করেন। গোপন ক্যামেরায় ঠিক কি ধরা পড়েছে শুনে নেব এখন। তাহলে ওই ফুটো ফাটা না, হালকা ফুটো ফাটা এমনিই ছেড়ে যায়। আমরা তো হাজার হাজার অপারেশন করি, কোটি কোটি অপারেশন প্রতিদিন রাত দিন হচ্ছে, সারা রাত ধরে অপারেশন করি। এইটা যে কি কারণে হয়ে গেল পাড়া, সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? এত অপারেশন করি আমি, মানে প্রতিদিন দেখেছো তো? আমি তো দেখছি। তাহলে এই যে এখনই অপারেশন করে আসলাম। আপনি যখন আসছি তখনই অপারেশন করছিলেন। কত বড় বড় আচ্ছা, অপারেশন করি। এখনই কি করবো? এবার এটা হচ্ছে তোমার, এটা এরা পারছে না কেন আমি সেটাই বুঝতে পারছি না। আর এতদিন হয়ে গেল, আমি তো জানি মনে হয় হয়ে গেছে, রিপেয়ার হয়ে গেছে। কেন আমাকে ফোন করেছিল ওই ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট ছেলেগুলো, বললো স্যার এটা কি ল্যাপ্রোস্কোপিক করবো না ওপেন করবো? আমি বলি দেখ যেটা ভালো হয় সেটা কর, যেটা তাড়াতাড়ি কিউরেবল সেটা কর। সেই পর্যন্তই শেষ, কিন্তু আমি জানলে অপারেশন হয়ে গেছে মনে হয়। যে আমরা ওই যে 1 লাখ টাকা দিয়ে দিয়েছি ওকে, তাই না? সেই জন্য আমি ওই ব্যাপারটা নিয়ে আর কিন্তু মাথা ঘামাইনি। এইবার তারপরে শালা হচ্ছে অপারেশনই হয়নি না, ওই যে মানে মানে হঠাৎ করে আবার আমার মানে খারাপ লাগছে। নেগেটিভ আসছে না, ওই ইনফেকশনটা কমছে না, কন্ট্রোল না হলে ওরা তো ল্যাপ্রোস্কোপিক চালাতে পারবে না, করতে মেশিন চালাতে পারবে না। বুঝলো তো? এবার তুমি যদি বাইরে নিয়ে যাও, ঠিক আছে, আর কিছুটা আমরা হেল্প করে দেবো, ঠিক আছে? মানে না খোলামেলা বলেন, ঘটনা হচ্ছে নাইলে পেশেন্টকে নিয়ে যাওয়াই সম্ভব। খোলামেলা আর কি, এবার যতটুকু খরচ হবে অপারেশন চার্জ সেটা দিয়ে দেওয়া হবে। না যেমন হায়দ্রাবাদে অপারেশন চার্জ ওখানে কত হবে না ও বলছে, সেটা আমরা বুঝতে পারছি না বলছে আর কি। বলছে কত বলছে হায়দ্রাবাদে যেটা বলছে ওটি চার্জ নেবে ওরা, কি রোবোটিক নাকি আছে, ওইটাতে 3 লাখ টাকা নেবে। 3 লাখ? 3 লাখ, এখানেও 3 লাখ বলছে, একই রেট বলছে। বাপরে। এই যে আপনার যে এখানে পাঠাইছেন এআই নেম, হ্যাঁ। এখানেও 3 লাখ বলছে। ওটা আপনাকে আমি তো অপারেশন করছে না কেন? ওই যে হচ্ছে না, নেগেটিভ হচ্ছে না। হ্যাঁ, এইবার ইনফেকশন কমাতে কন্ট্রোল করতে পারে না। আমরা হচ্ছে কত ইনফেকশন কন্ট্রোল করে দিলাম, তাই না? তো কি যে হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি। এবার এই যে আপ ডাউন যাতায়াত আছে, সেইগুলো তো 3-4টা লোক খরচ যাইতে হবে। হবে। হ্যাঁ, কিন্তু ওটি চার্জেস যা হবে ওটা আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। বাবুদের সাথে কথা বললাম, ঠিক আছে, ওটা আমরা ম্যানেজ করবো। নার্সিংহোম এটি সব থেকে মিলে, ঠিক আছে? ওই নার্সিংহোমে আমি অনেক টাকা পাই,
হ্যাঁ nursing home টাকাও দেয়। দেয় না। কিন্তু ফালাকাটা নার্সিং হোম তো কোনো দায়বদ্ধতা নিচ্ছে দায়বদ্ধতা না। নিচ্ছে না। মানে আপনাকে ওই যে আমার টাকাগুলো হচ্ছে পাই সেগুলোও দিচ্ছে না। না পুরোপুরি আর আপনার আপনার- পুরোপুরি ব্লেমটা আপনার হয়ে আছে। তোমার ইনস্টিটিউশনে কেস হচ্ছে এত, তো তোমার একটা দায়বদ্ধতা নেই? না স্যার আমার একটা কথা শুধু শুনুন। আমার কাছ থেকে পয়সা চেপে না নিচ্ছে। না আমার কাছে একটা কথা শুনেন আপনি। আমি কিন্তু আজ অব্দি আজকের তারিখ অব্দি মানে আপনাকে আমি দেবতার মতো ভাবি। না দেবতার না না আমি আপনাকে দেবতার মতোই ভাবি। আমি কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে না, আমি বাবু যে সমস্ত ঘটনা ঘটায় এগুলো মানুষের সহ্যের বাইরে। মানে কি বলবো না, আমি পেশেন্টের আমি বাবুর সঙ্গে কিন্তু মানে কোনো কথা বলবো কিওর না। দেখি, না, পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করবো। আপনি যে যতটা যেকোনো- মানবিক আমি আপনাকে তাহলে দেখেছি। আমাকে যখনই যে বলে আমি যতটা সম্ভব আমি হেল্প করি, কিন্তু তুমি এটা দেখবে, এই যে ঠিক আছে? আমি বিনা পয়সায় অনেক অপারেশন করে দিই। গতকালকে পেশেন্টটাকে নিয়ে গিয়ে আর এত মিনিমাম খরচে কোনো না কেউ করে না। ওখানে কোনো ডাক্তার নেই, হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু বুঝছো? এই যে দেখেন উত্তরবঙ্গে তুমি দেখবে সব থেকে বেশি অপারেশন কে করে, কোন গাইনোকোলজিস্টটা করে, ঠিক আছে? একটাও করে না, কেউ করে না। একবার সিআর দাসের নামটাই আছে, আর কারণ আমি নেই, একদম বাস্তব সত্য। বুঝলো? এত অপারেশন করতে হয় আমাকে, আর এত হেডেক সারা মানচিত্রা দায়িত্বই নেয়। এটা হচ্ছে মানে মুখটাও খারাপ হয়ে যায়। না এটার জন্য বাবু দায়ী, শুধু বাবু নার্সিংহোমটা চলছে পুরো সিআর দাসের জন্য, সিআর দাসের জন্য। নাহলে কবে ওটা শাটডাউন হয়ে যাবে। হ্যাঁ। আমি যদি একবার বলি না ডিস্ট্রিক্টে শাটডাউন করে দেবে ওটা, যখন তখন শাটডাউন হয়ে যাবে। কিছু বলি না বলে ওরা পার পেয়ে গেছে। না যাই হোক, তোমার ওটা টেনশন নিতে হবে না, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমি কিন্তু বাবুর সঙ্গে ঠিক কথা আছে? বলবো না, না। আর তোমার অ্যাকাউন্ট নাম্বার আমাকে পাঠিয়ে দিবা হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা কি হচ্ছে না হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলবে, আচ্ছা। ঠিক আছে? অনেক সময় আমি ফোন তুলতে পারি না, ওটিতে থাকি, না হোয়াটসঅ্যাপে করে একদম দিবে, সত্যি কথা। ঠিক আছে? আর ওই প্লেনের টিকিট কাটার বিষয়টা এইগুলো তো বাড়া, এগুলো তো আমি জানি না, আমি নিজেও টিকিট কাটি না, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, ওগুলো তো তোমাকে ম্যানেজ করতে হবে, আচ্ছা তাই না? ওটা তো আমি কিছু বলতে পারবো না, ওটা তুমি ম্যানেজ করো। আর তুমি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আমাকে পাঠিয়ে দিবে, আর এখানে যেন সেকেন্ড থার্ড লোক কেউ না আসে, কেউ আসবে না আশা করি। ঠিক আছে? তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে তোমার সব যাবে, আমও যাবে, ছাড়াও আচ্ছা, যাবে, হ্যাঁ ঠিক আছে? এই জন্য তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক ঠিক আছে? এটাই আমার শেষ কথা। আমি যাই, অপারেশন আছে কালকের খরচটা স্যার, একটু। এক মিনিট, শুধু কালকের খরচটা আর কি। কালকে খরচ কালকের আমার যে খরচটা হয়েছে আমার একদম মানে পকেট ফাঁকা আছে। ঠিক আছে, তুমি ইচ্ছে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিও। এইটাই আমার এই নাম্বারটাই কন্ট্যাক্ট। বুঝলাম স্যার। আপনি যখন ট্রিটমেন্টটা করছিলেন কি কোনো গড়বড় ছিল, ভুল হয়ে গেছে কিছু? না না, ভুল না। এবার হচ্ছে টিউমারটা তোমার যে যে পেচ্ছাপের থলি, পায়খানার থলি, এগুলো সাথে থাকে না, এবার ওটা ছাড়াতে গিয়ে হয়তো তোমার হয়ে গেছে, হ্যাঁ, পেচ্ছাপের থলিটা ছিঁড়ে গেছে বা ফেটে গেছে। ওইটা তো অপারেশনের সময় বোঝা যায় না, কিন্তু কেন রক্ত পরবর্তীকালে কোনো সমস্যাও হয়নি। পরবর্তীকালে নাকি 6টা ফুটা হয়েছে সেই জায়গাতে। 6টা ফুটো না, ওটা হচ্ছে তোমার হচ্ছে আমরা রিপেয়ার করার চেষ্টা করেছি, যে স্মল ফুটো থাকলে আমরা রিপেয়ার করে দিই, পেশেন্টকে উঠিয়ে রিপেয়ার করে দিই, সেটা রিপেয়ার করছি, ঠিক আছে? সেটা থেকে হয়তো ফুটো হতে পারে আবার ওখানে, কেন ইনফেকশনটাই কমেনি তো, এই ফুটোটা তোমার এমনি বন্ধ হয়ে যেত, ঠিক আছে? আমি যে পরবর্তীকালে দুবার চেষ্টা করেছিলাম, দুবার আমি চেষ্টা করেছি, ছোটোখাটো ফুটো আমি বন্ধ করে দিই, এটা বন্ধ হচ্ছে না ইনফেকশনটার জন্য, বুঝতে পেরেছো তো? বারবার ইনফেকশন হয়ে যাচ্ছে, আর হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে, যেখানে বাচ্চি তো ওটা ইনফেকশন হয়ে ওদিক দিয়ে ফুটো। 6টা ফুটো বলে কোনো কথা নেই, ওটা তোমার লিকেজ তো তোমার মাল্টিপাল হবে। এবার হিল করতে করতে মানে ফুটো, ওটা তোমার হচ্ছে একটা ফুটো ছিল তো, ওটা তোমার ছোট হতে হতে অনেকগুলো মাল্টিপাল ফুটো হয়ে গেছে। যেদিক দিয়ে আমরা সেলাই করেছি ওই জায়গাটা ফুটো আছে, তারপরে যেদিক দিয়ে সেলাইটা হয়েছে ওই জায়গাটা হয়তো হিল করে গেছে, দুটো সেলাই থাকে তো মাঝখানে। এবার ধরো এখানে আমি বেঁধে দিয়েছি, এই জায়গায় ফুটোটা হয়ে আছে, এইটুকু আবার জুড়ে গেছে, আবার এখানে বেঁধেছি, এই জায়গাটা হচ্ছে জোড়া লেগে গেছে, এই যে সুই যেদিক দিয়ে ঢোকানো হয়েছে ওদিক দিয়ে আবার ফুটো হয়ে গেছে, যার জন্যই সারেনি। আর এটা একমাত্র কারণ ওই ইনফেকশনটার জন্য। ইনফেকশন পেচ্ছাপে, স্যার আপনি একটু বলুন ইনফেকশনটা কোন জায়গায়? এটা ইনফেকশন রেজিস্ট্যান্স অনেক সময় তোমার কালচার করেনি, ইউরিন কালচার রিপোর্ট করেছে, ইউরিন কালচার করলেই তো বোঝা যাবে ইনফেকশনটা কোন ব্যাকটেরিয়া ভাইরাস করছে, সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করতে হয়। ওটা ওরা জানে, ওটা আমাদের থেকে অনেক বেশি এক্সপার্ট, কিন্তু সেটাই বলছি যে ওরা ইউরিন কালচারটা করলেই তো ধরা পড়ে যাবে কোন অ্যান্টিবায়োটিকটা ওর কার্যকরী,
তোমাকে সব ওষুধ কিন্তু কাজ করবে না, হুম। তোমার সব ওষুধ তোমার কিন্তু আচ্ছা, ওর কাজ কাশি করবে হচ্ছে না। কালকে থেকে, কাশিটা খুব মারাত্মক হচ্ছে, কাশি আর যত আছে সর্দিও। কাশির একটা তুমি সিরাপ নিয়ে যাবা, অ্যাসকোরিল ডি পাওয়া যায়, অ্যাসকোরিল ডি খাবে, তাহলেই কমে যাবে। আর অ্যান্টিবায়োটিক তো দিয়েছে না, অ্যান্টিবায়োটিকটা খাও আর অ্যাসকোরিল ডিটা খাবে, তাহলেই হবে। ঠিক আছে তাহলে স্যার আসলাম। ঠিক আছে। जाऊँ तब लेके जाओ ना, अभी उसको व्हाट्सएप कर दो। ठीक। नहीं तो अभी से की सिद्धांत হ্যাঁ আমি তো खाता हूँ কি সিদ্ধান্ত আসছে? बस काम काउंटा बढ़ने के लिए। जब मैं चलो ये जाऊँ बात। तब खाएगा। अभी से बोल देता हूँ। अभी से ही खाना है तो। अभी से ले जाओ। এত হেডেক না, এত টেনশন, এখন আবার ওটি আছে, কখন যাবো আবার ফালাকাটা, প্রচন্ড টেনশন। আমি মানে খাওয়ারও টাইমটুকু পাই না, তা তো জানি আমি তো বুঝতে জানি পারি তো, খাওয়ার টাইমটুকু পাই না। এখন কোন হসপিটাল স্যার আপনার? আরেকটা প্রবলেম। হুম? এখন কোন হসপিটাল? এই আলিপুরদুয়ার হাসপাতাল। ও আচ্ছা আচ্ছা। আগে কি বীরপাড়াতে ছিলেন স্যার? হ্যাঁ আগে বিছানা ছিলাম, অনেকদিন ছিলেন বীরপাড়াতে। অনেক দিন আগে। একজন ডাক্তার এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন কি? ডাক্তার সি আর দাস কি ভেবেচিন্তে এই কথাগুলো বলছেন? তিনি কখনো বলছেন রাত দিন অপারেশন করতে থাকেন, অপারেশনের পরিমাণটা প্রথমে কোটি কোটি, তারপর হাজার হাজার হয়ে গেল। হয়তো তিনি ভালো ডাক্তার, যেমন তিনি অবাস্তব কিছু কথা বলেছেন, ঠিক তেমনি হয়তো বাস্তবকে না মেনে নিয়েই অপারেশন করেছেন, যার পরিণতির শিকার হয়েছেন এই আমিষা পারভিন। বাড়ির সর্বস্ব দিয়ে চিকিৎসা করাচ্ছেন। তিনি বলছেন টাকা দিয়েছেন, কিন্তু রোগী বলছে কোনো টাকা পায়নি। কোনটি সত্য? না জানিয়ে অপারেশন করা যায় কি? ডাক্তার স্বীকার করে নিয়েছেন, বলছেন ফুটো বন্ধ করার জন্য 2 বার চেষ্টা করেছিলেন। তাহলে কি সেগুলোই অপারেশন ছিল? নিউজিল্যান্ডের পক্ষ থেকে ফালাকাটা নার্সিংহোমের ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় একাধিকবার। নার্সিংহোমে গিয়েও দেখা মেলেনি ম্যানেজারের নম্বরে ফোন করলে তিনি জানিয়েছিলেন রোগীর পরিবারের সাথে কথা হচ্ছে, কোনো ঝামেলা নেই, নিউজিল্যান্ড নেটওয়ার্কের সাংবাদিকের সাথে এসে বসে কথা বলবেন। কিন্তু তিনি আজ অবধি রোগীর সাথে দেখা করতে যাননি। রোগী বর্তমানে মৃত্যু মুখে। আমরা কথা দিয়েছিলাম আজ নার্সিংহোমের নাম, ডাক্তারের নাম প্রকাশ করব। সেই কথা অনুযায়ী নার্সিংহোমের নাম এবং ডাক্তারের বয়ান প্রকাশ করা হলো। আগামী খবরে ম্যানেজার এবং ডাক্তার টাকা দিয়ে কিভাবে ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে তার ওপর খবর প্রকাশ করে জনসমক্ষে আনার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, একটি বেসরকারি নার্সিংহোম রোগীর পরিবারের কাউকে না জানিয়ে কিভাবে দুটি অপারেশন করলো? নার্সিংহোমের পক্ষ থেকে রোগীর পরিবারকে কেন হুমকি দেওয়া হলো? কি এমন গোপন তথ্য রয়েছে যেগুলোর দ্বারা ডাক্তার সি আর দাস নার্সিংহোমের শাটডাউন দিতে পারবেন? তাহলে কি ডাক্তারের কাছে এমন কিছু তথ্য রয়েছে যা আইনের চোখে অপরাধী? ডাক্তার সি আর দাস আনবেন কি সেই তথ্য জনসমক্ষে সাধারণ রোগীর স্বার্থে? ফালাকাটার প্রশাসন এবং ফালাকাটার মানবপ্রেমিক মানুষ কি কোনো উদ্যোগ নেবে এই যুবতীকে প্রাণে বাঁচিয়ে তোলার জন্য? সরকারি ডাক্তার বলছেন তিনি খাওয়ার সময়টুকু পান না। তাহলে কি তিনি সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা করাতে পারেন এই বেসরকারি জায়গায় চিকিৎসার চাপে? জানা যাচ্ছে ফালাকাটার কিছু ডাক্তার রয়েছেন যারা বেসরকারি প্রতিষ্ঠানের দিকেই বেশি নজর দেন। এও জানা যায় হাসপাতালের রোগীদের, বিশেষ করে গর্ভবতী মহিলাদের নার্সিংহোমেই বেশি পাঠিয়ে দেওয়া হয়। তার অভিযোগ রয়েছে আমাদের কাছে। সময় মতো সেই সমস্ত খবরগুলো আমরা প্রকাশ করব সাধারণ মানুষের স্বার্থে।